তো আজকে আমরা পড়বো পোর্টফোলিও পারফরমেন্স ইভ্যালুয়েশন। সো পোর্টফোলিও পারফরমেন্স ইভ্যালুয়েশনের কথা যখন আমরা বলছি, তো তখন আমরা যে জিনিসটা করছি সেটা হলো যে আমাদের ওভারঅল পোর্টফোলিওর যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সটা কেমন হয়েছে। সো আমরা দেখার চেষ্টা করি যে আমরা রিটার্ন কেমন আর্ন করেছি। এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করি যে আমাদের ওভারঅল রিস্ক কেমন ছিল, অ্যান্ড কি পরিমাণ রিস্ক নিয়ে আমি কি পরিমাণ রিটার্ন আর্ন করলাম। ওইটার বেসিসে আমরা ডিফারেন্ট পোর্টফোলিওকে র্যাঙ্কিং করার চেষ্টা করি যে কোনটা বেশি ভালো করলো ভার্সেস কোনটা কম ভালো করলো, কোন পোর্টফোলিও ম্যানেজার্স বেটার পারফর্ম করেছে অ্যান্ড কোন পোর্টফোলিও ম্যানেজার্স বেটার পারফর্ম করে নাই। সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি। সো এরকম পারফরমেন্স ইভ্যালুয়েশন করার জন্য বেশ কিছু মেট্রিক আছে, যেমন শার্প রেশিও, ট্রেইনার রেশিও, জেনসন আলফা, এম স্কোয়ার। এই জিনিসগুলো আমরা আজকে শিখবো। তো প্রথমে আমরা শার্প রেশিও নিয়ে আলোচনা করব। So Sharpe ratio is defined as portfolio's risk premium divided by its risk. Portfolio's risk premium divided by its risk. So আমরা যদি একটু শার্প রেশিওর ফর্মুলাটা দেখি, তাহলে ইউ উইল সি যে শার্প রেশিও ফর্মুলাটা হচ্ছে যে নিউমারেটরে থাকবে যে পোর্টফোলিও রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট। সো রিস্ক ফ্রি রেট থেকে আমি কতটুকু বেশি রিটার্ন আর্ন করছি, সো এটাকেই বলা হচ্ছে পোর্টফোলিও রিস্ক প্রিমিয়াম, মানে রিস্ক নেওয়ার জন্য আমি কতটুকু এক্সেস রিটার্ন পাচ্ছি। সো আমরা বলে থাকি যে এক্সেস রিটার্ন ওভার রিস্ক ফ্রি রেট, এক্সেস রিটার্ন ওভার রিস্ক ফ্রি রেট ডিভাইডেড বাই পোর্টফোলিওর টোটাল রিস্ক, divided by portfolio total risk, which is the portfolio standard deviation. So portfolio return minus risk free rate divided by portfolio risk বা portfolio standard deviation. এই রেশিওটাকে অফেন আমরা রিওয়ার্ড টু ভেরিয়েবিলিটি রেশিও বলে থাকি, বিকজ নিউমারেটর ইজ দ্য রিওয়ার্ড অ্যান্ড ডিনোমিনেটর ইজ দি ভোলাটিলিটি। এই কারণে এটাকে আমরা রিওয়ার্ড টু ভেরিয়েবিলিটি রেশিও বলে থাকি। আর রিওয়ার্ড টু রিস্ক রেশিও আমরা বলি, বিকজ নিউমারেটর ইজ দ্য রিওয়ার্ড অ্যান্ড ডিনোমিনেটর ইজ দি রিস্ক। সো এটাকে আমরা রিওয়ার্ড টু রিস্ক রেশিও বলে থাকি। আমরা যে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন পড়েছিলাম, এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের যে স্লোপটা ছিল, সেই স্লোপটাই হচ্ছে শার্প রেশিও। সো অন দ্য ক্যাপিটাল অ্যালোকেশন লাইন, এই স্লোপটাই শার্প রেশিও, হুইচ মিনস দ্য গ্রেটার দি স্লোপ, দ্য গ্রেটার দি স্লোপ দি বেটার। স্লোপটা যত বেশি তত বেটার, হুইচ মিনস শার্প রেশিও যত বেশি তত বেটার। এবং এই যে শার্প রেশিওটা আমরা ইউজ করছি, এই শার্প রেশিওতে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা নিউমারেটরে তো রিস্ক প্রিমিয়াম বা এক্সেস রিটার্ন ওভার রিস্ক ফ্রি রেটটা ইউজ করছি, বাট ডিনোমিনেটর সেটাকে ডিভাইড যখন করছি রিস্ক দ্বারা, অ্যাজ এ রিস্ক ডিনোমিনেটরে আমরা ইউজ করছি আমার সিগমা পি বা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হুইচ ইজ নাথিং বাট দি টোটাল রিস্ক। সো আমরা আমাদের ওভারঅল পোর্টফোলিও রিস্ককে দুই ভাগে ভাগ করি। অ্যাজ ইউ রিমেম্বার, আমরা আগে পড়েছি যে সিস্টেমেটিক রিস্ক ভার্সেস নন সিস্টেমেটিক রিস্ক, দুইটা রিস্ক মিলেই টোটাল রিস্ক। শার্প রেশিও আমার টোটাল রিস্কটাকে ইউজ করে, সিস্টেমেটিক রিস্কটাকে ইউজ করে না। যদিও আমরা বলেছিলাম যে সিস্টেমেটিক রিস্কটা প্রাইসড হয় ইন দ্য মার্কেট, নন সিস্টেমেটিক রিস্কটা প্রাইসড হয় না, বিকজ নন সিস্টেমেটিক রিস্কটাকে আমরা ডাইভার্সিফাই করে ফেলতে পারি। সো পোর্টফোলিও রিস্ক, দ্য প্রাইসিং অফ রিস্ক যখন আমরা বলেছি, তখন আমরা বলেছি যে দ্য সিস্টেমেটিক রিস্ক শুড বি প্রাইস, নন সিস্টেমেটিক রিস্ক শুড নট বি প্রাইস। তারপরও আমরা শার্প রেশিও যখন ইউজ করছি, আমরা রিস্ক হিসেবে টোটাল রিস্কটা নিচ্ছি, আমরা সিস্টেমেটিক রিস্ক কম্পোনেন্টটা নিচ্ছি না। সো যেহেতু আমরা টোটাল রিস্কটা নিচ্ছি, সো দ্য ইউজ অফ টোটাল রিস্ক কখন অ্যাপ্রোপ্রিয়েট হবে? দ্য ইউজ অফ টোটাল রিস্ক উইল বি অ্যাপ্রোপ্রিয়েট যখন ইনভেস্টার্স টোটাল পোর্টফোলিওটা, দ্যাট ইজ investors total portfolio, that is the investor does not own any other asset, which means যে তার ওভারঅল পোর্টফোলিওটা হয়তো ডাইভার্সিফাইড না আর কি। তো সেই ক্ষেত্রে আমরা টোটাল রিস্কটা নেওয়া ভালো, বিকজ সিস্টেমেটিক রিস্ক আমরা তখনই নিব যখন পোর্টফোলিও ইজ ওয়েল ডাইভার্সিফাইড। সো দ্য পোর্টফোলিও উইথ দি highest Sharpe ratio has the best performance.
So the portfolio with the highest Sharpe ratio has the best performance. তো দুই বা ততোধিক পোর্টফোলিও যখন আমাকে দেয়া থাকবে তখন যেই পোর্টফোলিওটা Sharpe রেশিও বেশি সেই পোর্টফোলিওটা বেটার risk adjusted basis. So return divided by risk. So the one with the lowest Sharpe ratio সেটা হচ্ছে worst performer, and the one with the highest Sharpe ratio, that is the best performer. So Sharpe ratio যদি লিমিটেশনস এর কথা আমরা বলি, সো লিমিটেশনস যেটা আমরা অলরেডি বলেছি যে এটা টোটাল রিস্ক ইউজ করছে অ্যাজ এ মেজার অফ রিস্ক, whereas আমরা বলছি only systematic risk is price. So that's the limitation of Sharpe ratio, যে আমরা এখানে টোটাল রিস্ক ইউজ করি। আরেকটা লিমিটেশন, এটা শুধুমাত্র Sharpe রেশিওর জন্য না, যে কোনো রেশিওর জন্য এটা অ্যাপ্লিকেবল, যে দ্য রেশিও ইটসেলফ ইজ নট ইনফরমেটিভ। এর মানে হচ্ছে যে এই রেশিওটা অন আ স্ট্যান্ড অ্যালোন বেসিসে খুব একটা ইনফরমেশন দেয় না, বিকজ একটা কোম্পানির Sharpe রেশিও, একটা পোর্টফোলিওর Sharpe রেশিও আমরা পেলাম, এটা ভালো না খারাপ এটা কম্পেয়ার করার জন্য আদার পোর্টফোলিওগুলো Sharpe রেশিও আমাকে দেখতে হবে। সো এটা আমরা র্যাঙ্ক করতে ব্যবহার করি, অ্যান্ড র্যাঙ্ক করার জন্য আমার আরো আদার পোর্টফোলিও Sharpe রেশিও লাগবে। দেন কম্প্যারিজনের মাধ্যমে আমরা বলতে পারবো যে কোন Sharpe রেশিওটা ভালো ভার্সেস কোনটা কম ভালো। সো ওয়ান পোর্টফোলিও মাস্ট বি কম্পেয়ার্ড উইথ দি, একটা পোর্টফোলিও Sharpe রেশিও মাস্ট বি কম্পেয়ার্ড উইথ অ্যানাদার পোর্টফোলিও Sharpe রেশিও। আদার দ্যান দ্যাট দ্য রেশিও ইটসেলফ আমাকে খুব বেশি বেটার ধারণা দেয় না। Nonetheless, the ease of computation, Sharpe ratio calculate করাটা very easy, and the ease of computation makes the Sharpe ratio very very popular. Sharpe ratioটা অনেক পপুলার, অনেকেই এটা Sharpe ratioটাকে ইউজ করে। সো আলটিমেটলি এইটার একটা বড় কারণটা হচ্ছে যে এইটা ক্যালকুলেট করাটা ইজ ভেরি ইজি। সো দ্যাটস অল অ্যাবাউট Sharpe ratio। আমরা Sharpe ratioর ডেফিনিশন পড়লাম, ফর্মুলাটা দেখলাম, এবং Sharpe ratio লিমিটেশন সম্পর্কে জানলাম। তো এখন আমরা আরেকটা পারফরমেন্স মেজার সম্পর্কে পড়বো, which is ট্রেইনার রেশিও। সো ট্রেইনার রেশিওটা ফর্মুলা যদি আপনি দেখেন যে এটা Sharpe রেশিওর মতোই, কারণ ট্রেইনার রেশিওর নিউমারেটর এন্ড Sharpe রেশিওর নিউমারেটর ইজ সেম। ইট ইজ দি পোর্টফোলিও রিটার্ন ইন এক্সেস অফ দ্য রিস্ক ফ্রি রিটার্ন, হুইচ ইজ দি রিস্ক প্রিমিয়াম, বা আমার রিস্ক ফ্রি রিটার্নের থেকে আমি কতটুকু এক্সেস রিটার্ন আর্ন করছি, divided by beta of the portfolio, divided by beta of the portfolio. So rather than taking the total risk, যেটা Sharpe ratio limitations ছিল, সো এখানে আমরা Sharpe ratioটা Sharpe ratio ক্ষেত্রে যে টোটাল রিস্কটা নিয়েছি সেই টোটাল রিস্কটা না নিয়ে এখানে আমরা সিস্টেমেটিক রিস্কটা নিচ্ছি পোর্টফোলিও। সো রিস্ক প্রিমিয়াম ডিভাইডেড বাই পোর্টফোলিও বেটা। সো ট্রেইনার রেশিও তাহলে যে কাজটা করছে সেটা হচ্ছে ইট রিজলভস দ্য Sharpe রেশিওর ফার্স্ট লিমিটেশন। Sharpe রেশিওর যে একটা লিমিটেশন ছিল যেটা টোটাল রিস্ক ইউজ করে, সিস্টেমেটিক রিস্ক ইউজ করে না, সেই লিমিটেশনটাকে আমরা ওভারকাম করছি। সো আলটিমেটলি ইনস্টেড অফ ইউজিং দি টোটাল রিস্ক, মানে ইনস্টেড অফ ইউজিং দি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, উই আর ইউজিং পোর্টফোলিও বেটা। However, beta can be positive, beta can be negative, rare case though. So যদি beta negative হয়, the trainer ratio does not work well, because negative beta হলে তো আমার ফর্মুলাতে এটা নেগেটিভ হয়ে যাবে। So the denominator must be positive. In reality, the denominator will be positive because negative beta asset খুব একটা দেখা যায় না, আর পোর্টফোলিওতে তো এটা খুবই লো প্রবাবিলিটি যে ইউ উইল সি পোর্টফোলিও বেটা নেগেটিভ। সো এটা থিওরিটিক্যালি অসুবিধা হলেও প্র্যাকটিক্যালি খুব একটা অসুবিধা না। However, both Sharpe ratio and Trainer ratio ক্ষেত্রে the numerator has to be positive. Numerator পজিটিভ মানে হচ্ছে আপনার পোর্টফোলিও রিটার্ন ইজ রিস্ক ফ্রি রিটার্নের থেকে বেশি, which is obvious because আপনার পোর্টফোলিও রিটার্ন যদি রিস্ক ফ্রি রিটার্নের থেকে কম হয়, then what's the point of taking risk? Without taking risk আমি রিস্ক ফ্রি রিটার্ন আর্ন করতে পারি। So ultimately, if any fund manager whose numerator is negative is খারাপ পারফর্ম করছে,
So ultimately the numerator has to be পজিটিভ। নিউমারেটর নেগেটিভ হলে আসলে এই রেশিওগুলো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই পড়ে না। সো ইন বোথ কেসেস, বোথ শার্প রেশিও এন্ড ট্রেনার রেশিওর ক্ষেত্রে দ্য নিউমারেটর হ্যাজ টু বি পজিটিভ। তো আমরা যদি একটু ডিফারেন্সেস দেখি, শার্প রেশিওর ক্ষেত্রে আমরা আসলে টোটাল রিস্কটা ব্যবহার করছি, ট্রেনার রেশিওর ক্ষেত্রে আমরা সিস্টেমেটিক রিস্ক ব্যবহার করছি। সো ফর আ ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও দুইটা রেশিওই আমাকে আসলে সিমিলার আনসার দিবে, কিন্তু যদি পোর্টফোলিও ওয়েল ডাইভার্সিফাইড না হয় সেক্ষেত্রে দুইটা রেশিও আমাকে সিমিলার আনসার দিবে না। অ্যান্ড অবভিয়াসলি আমার পোর্টফোলিও যদি ওয়েল ডাইভার্সিফাইড না হয় সেক্ষেত্রে আমার শার্প রেশিও ইউজ করাটাই বেটার। And if my portfolio is very well diversified so that non-systematic risks become zero, we carry only the systematic risk. In that case, the trainer ratio better serve করে। so far আমরা শার্প রেশিও এবং ট্রেনার রেশিও এই দুইটা রেশিও সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো হচ্ছে এম স্কোয়ার সম্পর্কে। সো আমরা পোর্টফোলিও পারফরমেন্স মেজারমেন্ট করছি, তার মধ্যে পোর্টফোলিও পারফরমেন্স মেজার করার জন্য ওয়ান অফ দ্য টুলস হচ্ছে এম স্কোয়ার। সো আলটিমেটলি এটা মডিগ্লেনি এন্ড মডিগ্লেনি, দুই মডিগ্লেনি, ওয়ান ইজ দ্য গ্র্যান্ড ফাদার এন্ড দি আনাদার ওয়াজ গ্র্যান্ড ডটার, দুইজনের নাম থেকে আসছে আর কি। সো দ্য আইডিয়া বিহাইন্ড দি এম স্কোয়ার মেজার সেটা হচ্ছে যে আমি এমন একটা পোর্টফোলিও তৈরি করব, আমার পোর্টফোলিওটার রিস্ক, আমার বেঞ্চমার্কের যে রিস্ক, লাইক ইন্ডেক্স ইজ মাই বেঞ্চমার্ক, সো আমার ইন্ডেক্সের যে রিস্ক আর আমার পোর্টফোলিওর যে রিস্ক এটা সমান হবে। সো উই উইল ট্রাই টু ক্রিয়েট আ পোর্টফোলিও দ্যাট মিমিক্স দ্য রিস্ক অফ আ মার্কেট পোর্টফোলিও। মার্কেট পোর্টফোলিও বা বেঞ্চমার্কের যে রিস্ক সেটাকে আমরা মিমিক করব। সো উই উইল ক্রিয়েট আ পোর্টফোলিও দ্যাট মিমিক্স দ্য রিস্ক অফ মার্কেট পোর্টফোলিও। সো মিমিকিং যে পোর্টফোলিওটা আমরা তৈরি করলাম সেই পোর্টফোলিও রিস্ক আর মার্কেট পোর্টফোলিও রিস্ক ইজ সমান। সো দ্য মিমিকিং পোর্টফোলিও alters the weights in portfolio P and the risk free asset এমন ভাবে so that আমার পোর্টফোলিও রিস্কটা মার্কেট পোর্টফোলিও সমান হয়। তো যদি আমার পোর্টফোলিও রিস্ক মার্কেট পোর্টফোলিওর রিস্কের সমান হয় তাহলে তো আমার পোর্টফোলিও রিটার্ন আর মার্কেট পোর্টফোলিও রিটার্নও সেম হওয়া উচিত theoretically. But if I can create the portfolio in a way so that I can mimic the portfolio risk with the market portfolio risk বা benchmark portfolio risk, but my return is greater than the market return, সেই ক্ষেত্রে আমার এম স্কোয়ার যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা আমার পজিটিভ আসবে। সো আমরা যদি একটু এম স্কোয়ারের ফর্মুলাটা দেখি, ফার্স্ট আইডিয়াটা ছিল আমার যে আমার পোর্টফোলিওটা আমার পোর্টফোলিও রিস্ক আর আমার মার্কেটের রিস্কটার সমান হবে, তো মিমিক করবে। সো আমরা যদি ফর্মুলায় চলে যাই এম স্কোয়ারে, তো ইউ উইল সি দ্য ফর্মুলা। এম স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আরপি মাইনাস আর এফ, হুইচ ইজ মাই পোর্টফোলিও রিটার্ন ইন এক্সেস অফ রিস্ক ফ্রি রিটার্ন, হুইচ ইজ দ্য রিস্ক প্রিমিয়াম, বা মাই পোর্টফোলিও রিটার্ন ইন এক্সেস অফ রিস্ক ফ্রি এক্সেস রিটার্ন, মাল্টিপ্লাইড বাই সিগমা এম ডিভাইডেড বাই সিগমা পি। সিগমা এম ডিভাইডেড বাই সিগমা পি, সিগমা এমটা হচ্ছে মার্কেটের রিস্ক আর সিগমা পিটা হচ্ছে আমার পোর্টফোলিও রিস্ক। তো আমরা তো পোর্টফোলিওটা এমন ভাবে তৈরি করেছি যে আমার পোর্টফোলিও রিস্কটা মার্কেট পোর্টফোলিও রিস্ককে মিমিক করবে। মিমিক যদি করে তাহলে সিগমা এম আর সিগমা পি উইল বি সেম, এন্ড সিগমা পি এন্ড সিগমা এম যদি সেম হয় তাহলে সিগমা এম ডিভাইডেড বাই সিগমা পি দ্য রেজাল্ট উইল বি 1 মাইনাস আর এম মাইনাস আর এফ। আর এম হচ্ছে আমার মার্কেট পোর্টফোলিও রিটার্ন মাইনাস আর এফ হুইচ ইজ দি মার্কেট রিস্ক প্রিমিয়াম বা এক্সেস রিটার্ন অফ দ্য মার্কেট। মার্কেট আমাকে রিস্ক ফ্রি থেকে এক্সেস কতটুকু রিটার্ন দিচ্ছে। তো যদি আমার পোর্টফোলিও রিটার্নটা আর মার্কেটের রিটার্নটা যদি সেম হয় তাহলে এম স্কোয়ার উইল বি ইকুয়াল টু 0। এম স্কোয়ারের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হবে 0। তো এই এম স্কোয়ারটা যদি পজিটিভ হয়, পজিটিভ তখনই হবে যখন আমার পোর্টফোলিও রিটার্ন ইজ গ্রেটার দেন আমার মার্কেট পোর্টফোলিও রিটার্ন।
So I am taking the same risk as the market, but my return of the portfolio is higher than the market. If that happens, তখন m square is positive, and which means আমি আসলে মার্কেটকে বিট করছি। এর মানে হচ্ছে আমি মার্কেটকে বিট করছি। The objective of an active portfolio manager is to beat the market, মার্কেটকে বিট করা। So I'm taking the same risk as the market, but if I can beat the return, সেক্ষেত্রে I will be able to beat the market as well. So M square gives similar ranking that are identical to Sharpe ratio. Sharpe ratio দিয়ে আমি যে র্যাঙ্কিংটা করব, M square দিয়ে আমি সেম র্যাঙ্কিংটাই করব। And since the same ranking হবে, এই কারণে দুইটা আলাদাভাবে করে দেখার দরকার পড়ে না। If I use the Sharpe ratio, then there is no reason to use M square. এই কারণে, and Sharpe ratio is more easy, ফর্মুলাটা ইজি, M square একটু কমপ্লিকেটেড। এই কারণে প্র্যাকটিক্যালি আমরা শার্প রেশিওটা অনেক বেশি ইউজ করতে দেখি, এম স্কোয়ারটা আমরা অত বেশি ইউজ করতে দেখি না। তার কারণ হচ্ছে শার্প রেশিও আমাকে যে র্যাঙ্কিংটা দিবে, এম স্কোয়ার আমাকে সেম র্যাঙ্কিংটাই দিবে। So a portfolio that matches the performance of the market will have an m square of 0. একটা পোর্টফোলিও মার্কেটের যে পারফরমেন্স সেটাকে যদি রেপ্লিকেট করে, যেটা প্যাসিভ পোর্টফোলিও ম্যানেজারদের টার্গেট হয়ে থাকে, সো প্যাসিভ পোর্টফোলিও ম্যানেজারদের ক্ষেত্রে আমি বলবো যে m square should be equal to 0. So if a portfolio matches the performance of the market, then the m square will be equal to 0. Whereas a portfolio, যদি আমার পোর্টফোলিওটা আউটপারফর্ম করে মার্কেটকে, আমি যদি মার্কেটকে বিট করি, সো পোর্টফোলিও দ্যাট আউটপারফর্মস দ্য মার্কেট, তাহলে তার m square will be positive. তাহলে ফর অ্যান অ্যাক্টিভ পোর্টফোলিও ম্যানেজার হু ট্রাইস টু বিট দি মার্কেট, তার অবজেক্টিভ হবে টু মেক দ্য m square positive, and a passive portfolio manager will try to mimic the portfolio risk and return, তার m square হবে 0. So m square দিয়ে আমরা যখন পোর্টফোলিওকে র্যাঙ্কিং করছি, সো আলটিমেটলি আমরা সিমিলার র্যাঙ্কিং করছি শার্প রেশিওর মতো। সো এন্ড যখন আমার পোর্টফোলিওটাকে বিট করতে, অ্যাটলিস্ট পজিটিভ দিয়ে আমি বলতে পারছি এটা আমার মার্কেটকে বিট করছে। সো আলটিমেটলি on a risk adjusted basis whether we are being able to beat the market or not, সেইটা m square আমাদেরকে ধারণা দিচ্ছে। নেক্সট আমরা যেটা পড়বো পোর্টফোলিও পারফরমেন্স মেজারের মধ্যে, সেটা হচ্ছে নাম জেনসন আলফা। সো জেনসন আলফাটা আমার যেটা করে সেটা হচ্ছে জেনসন আলফা ইজ বেসড অন সিস্টেমেটিক রিস্ক। ইফ ইউ ক্যান লুক এট দি এম স্কোয়ারে আমরা যে রিস্কটা ইউজ করেছি সেটা হচ্ছে সিগমা, which means m square uses total risk, similar to Sharpe ratio also uses total risk. Traynor ratio uses systematic risk, and similar to Traynor ratio, Jensen alpha also uses systematic risk. So আমরা জেনসেন আলফাতে সিস্টেমেটিক রিস্ক ইউজ করছি, and we can measure a portfolio's systematic risk by estimating it by a market model. So মার্কেট মডেলটা কি, ইফ ইউ রিমেম্বার, আমাদের একটা ফর্মুলা ছিল ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের, যে ফর্মুলাতে আমরা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল ফর্মুলাতে আমাদের ছিল যে আমরা এক্সপেক্টেড রিটার্ন ইজ দ্য রিস্ক ফ্রি রেট প্লাস RM মাইনাস RF মাল্টিপ্লাইড বাই বেটা। সো এই পার্টটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের ফর্মুলা। সো আমি আমার পোর্টফোলিওতে কি পরিমাণ সিস্টেমেটিক রিস্ক নিচ্ছি সেই অনুযায়ী আমার পোর্টফোলিও রিটার্ন কেমন হওয়া উচিত। সো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে শুধু আলটিমেটলি যখন আমরা এইটা বেটা পির জায়গায় বেটা আই ইউজ করি ইন্ডিভিজুয়াল স্টকে। সো আলটিমেটলি এখন আমার এই ফর্মুলা দিয়ে আমি পাচ্ছি যে নাম্বারটা, সেই নাম্বারটা ইজ মাই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, যে আমি কতটুকু সিস্টেমেটিক রিস্ক নিচ্ছি সেই সিস্টেমেটিক রিস্ক অনুযায়ী আমার পোর্টফোলিও রিটার্ন কতটুকু হওয়া উচিত। সে ফর এক্সাম্পল লেটস টেক দিস নাম্বার অ্যাজ 10%। আমার পোর্টফোলিওটা যদি 12% রিটার্ন আর্ন করে, তাহলে আমার আরপি মাইনাস দিস পার্টটা উইল বি পজিটিভ, which means 2% আমি এক্সট্রা রিটার্ন জেনারেট করলাম। তাহলে
এই 2% এক্সট্রা রিটার্ন জেনারেট করলাম, এটাকে আমরা বলছি আলফা, এন্ড দিস আলফা ইজ পজিটিভ। এই আলফাটাকে আমরা বলছি জেনসেন আলফা। সো আলটিমেটলি জেনসেন আলফা দিয়ে তাহলে আমরা যে জিনিসটা মেজার করছি সেটা হচ্ছে whether my portfolio is beating the market or not. So the difference between the actual portfolio return and the calculated risk adjusted return, যেটা এই বক্সে আমরা দেখছি, which is the required rate of return. So আমার যদি পোর্টফোলিও রিটার্ন ইজ হায়ার দ্যান মাই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, তাহলে আমি মার্কেটকে বিট করতে পারছি। আমি বাই টেকিং এক্সট্রা রিস্ক আমি এক্সট্রা রিটার্ন জেনারেট করতে পারছি, which means investors who are investing in my fund and getting a Jensen alpha positive, they are getting the benefit. So sign of the alpha, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এন্ড জিরো হতে পারে। এটা জিরো হওয়া মানে হচ্ছে আই এম জাস্ট আর্নিং দ্য মার্কেটের মতো রিটার্ন, which means আমি মার্কেটের মতোই রিটার্ন আর্ন করছি, মার্কেটকে বিট করতে পারি নাই। এটা পজিটিভ মানে হচ্ছে আমি মার্কেটকে আউট পারফর্ম করছি। একটি পোর্টফোলিও ম্যানেজারের অবজেক্টিভটা হচ্ছে এই মার্কেটকে আউট পারফর্ম করা। অ্যান্ড ইফ দ্য আলফা ইজ নেগেটিভ, তাহলে আমরা আন্ডার পারফর্ম করছি। সো আইডিয়াটা হচ্ছে যে ইফ আলফা ইজ পজিটিভ, then the portfolio has outperformed the market. If the Jensen alpha is negative, তাহলে the portfolio underperformed the market. And if the Jensen alpha is zero, then the portfolio just matches the market. সেক্ষেত্রে অ্যাক্টিভ পোর্টফোলিও ম্যানেজারদের ইনভেস্ট করে তো আমার লাভ নাই, বিকজ দে আর টেকিং মোর রিস্ক দেন দ্য প্যাসিভ পোর্টফোলিও ম্যানেজার। আমার যদি প্যাসিভ পোর্টফোলিও ম্যানেজাররা আমার মার্কেটের সমানই রিটার্ন দেয়, হুইচ মিনস প্যাসিভ পোর্টফোলিও ম্যানেজমেন্টের প্যাসিভ পোর্টফোলিওর আলফা শুড বি ইকুয়াল টু জিরো। বাট অ্যাক্টিভ পোর্টফোলিও ম্যানেজারও যদি জিরো আলফা জেনারেট করে, then why we are taking more risk by investing in active portfolio management? So ultimately আমার সেক্ষেত্রে প্যাসিভে ইনভেস্ট করাটাই বেটার। সো এই জেনসেন আলফার এই আলফাটা দিয়ে আমরা পজিটিভ, নেগেটিভ ভার্সেস জিরো, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে whether my portfolio is outperforming the market or underperforming the market or not or just matches the market. এখন আমরা একটু জেনসেন আলফাটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই জিনিসটা আমরা একটু দেখবো। সো লেটস সি। তো আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের যে ফর্মুলাটা, আমরা যদি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের ফর্মুলাটা দেখি, সো আরএফ প্লাস RM মাইনাস RF মাল্টিপ্লাইড বাই বেটা। ইন্ডিভিজুয়াল অ্যাসেটের জন্য বেটা আই, পোর্টফোলিওর জন্য বেটা পি। তো আমরা যদি ইন্ডিভিজুয়াল অ্যাসেটের ক্ষেত্রে বের করতে চাই এন্ড পোর্টফোলিওর ক্ষেত্রে, দুইটা বের করা সম্ভব। আমরা যদি ইন্ডিভিজুয়াল অ্যাসেটের ক্ষেত্রে আলফাটা দেখি, সো হোয়াট উই শুড ডু, বা পোর্টফোলিও ক্ষেত্রেও দেখতে পারি। সো সেটা আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের আইডিয়াটা কি ছিল? আমাদের আইডিয়াটা ছিল যে আরপি মাইনাস দিস পার্টটা, আরপি ইজ মাই পোর্টফোলিও রিটার্ন, minus this part should be equal to alpha, should be equal to alpha p. তো আমরা যে কাজটা করব, আমার পোর্টফোলিও তো রিটার্ন সিরিজ থাকবে ওভার আ পিরিয়ড অফ টাইম। সো আমার যে জিনিসটা লাগবে, যে আমি ধরেন ইউ আর ডুইং ইট ইন মাইক্রোসফট এক্সেল, সো ইউ উইল হ্যাভ পোর্টফোলিও রিটার্ন, বিভিন্ন ইয়ারে পোর্টফোলিও রিটার্ন থাকবে। দেন ইউ উইল হ্যাভ মার্কেটের রিটার্ন, ধরেন S&P 500 এর রিটার্ন ফর এক্সাম্পল, যদি আপনি ইউএস মার্কেট নিয়ে কাজ করেন। দেন ইউ উইল হ্যাভ রিস্ক ফ্রি রিটার্ন। তো এখন আপনি যে কাজটা করবেন, যেহেতু ইউ হ্যাভ RM এন্ড ইউ হ্যাভ RF, সেখান থেকে আপনি RM মাইনাস RF নেবেন। তো ধরেন আপনি লাস্ট 5 ইয়ার্স এর মান্থলি ডেটা নিয়ে কাজ করছেন, সো 60 মান্থস অফ পোর্টফোলিও রিটার্ন পেয়েছেন, 60 মান্থস অফ RM মাইনাস RF পেয়েছেন। সো এটাকে ধরবেন X আর এটাকে ধরবেন Y। সো X এন্ড Y এটা আপনি ধরলেন, এন্ড X এন্ড Y ধরে এটাকে আপনি রিগ্রেশন রান করবেন। সো রিগ্রেশন রান করলে আমরা কি পাই? Y ইকুয়ালস টু A প্লাস BX। সো আমি যেহেতু এটাকে X ধরেছি, which means এই পার্টটা হচ্ছে RM মাইনাস RF and B পার্টটা হচ্ছে আমার the slope,
অ্যান্ড এ পার্টটা হচ্ছে আমার ইন্টারসেপ্ট অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু আর পি। সো যদি আমার পোর্টফোলিও রিটার্নটা মার্কেট রিটার্নের সমান হয়, তাহলে এই এ পার্টটা উইল বি ইকুয়াল টু জিরো। রিগ্রেশনে আমার এই পার্টটা উইল বি ইকুয়াল টু জিরো। আমরা হাইপোথিসিস টেস্ট করে দেখতে পারি whether A is 0 or not with a 95% or 90% confidence level or not. যদি এই এ পার্টটা পজিটিভ হয় এবং সিগনিফিকেন্টলি পজিটিভ, মানে হচ্ছে মোর দ্যান 90% or 95% কনফিডেন্স লেভেলের সাথে আমরা বলতে পারি যে এই এ পার্টটা পজিটিভ, তাহলে আমরা বলতে পারি যে আমার আলফাটা পজিটিভ, হুইচ মিনস আমার পোর্টফোলিও রিটার্নটা, আমার পোর্টফোলিও রিটার্ন মার্কেট রিটার্নকে বিট করেছে, অ্যান্ড উই ক্যান সে দ্যাট উইথ 95% কনফিডেন্স লেভেলের সাথে। সো ইফ উই ড্র দিস লাইন, সো আলটিমেটলি আমরা এদিকে নিলাম তো এদিকে আমরা আলফাটা বের করলাম ইউজিং এক্স দিস ওয়ান এক্স আর দিস ওয়ান ওয়াই, এইটা ধরে। সো সেভাবে করে আমরা আলফাটা বের করতে পারি, এন্ড দেন উই ক্যান সি যে whether the alpha is significantly positive or negative. নেক্সট আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে নাম হচ্ছে সিকিউরিটি ক্যারেক্টারিস্টিক লাইন। সো সিকিউরিটি ক্যারেক্টারিস্টিক লাইন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আর এম মাইনাস আর এফ, যেটা আমরা দেখলাম এইটাকে আমরা হরাইজন্টাল এক্সিসে দেখছি, আর আর আই মাইনাস আর এফটা আমরা দেখবো। সো আমরা এইটা যখন ক্যালকুলেট করব, সো আমরা এদিকে আর এম মাইনাস আর এফ নিব আর এদিকে আর পি মাইনাস আর এফ নিব, তখন আলটিমেটলি কিন্তু আমার আলফা পার্টটা থাকবেই না, জিরোই হবে আলটিমেটলি। সো রাদার দ্যান টেকিং দি আর এম মাইনাস আর এফ এন্ড আর পি, আমরা আর পি মাইনাস আর এফ নিবো, আর এম মাইনাস আর এফ নিবো। সেখানে একটু কারেকশন করবেন, আমরা রাদার দ্যান টেকিং আর এম মাইনাস, এখানে আর এম মাইনাস আর এফ নিবো, আর এখানে শুধু আর পি না নিয়ে আর পি মাইনাস আর এফ নিবো। সো আমার এক্সেস রিটার্ন অফ দ্য মার্কেট আর এক্সেস রিটার্ন অফ দি আমার হচ্ছে পোর্টফোলিও। সো আমার এক্সেস রিটার্ন অফ দ্য পোর্টফোলিও হ্যাজ টু বি গ্রেটার দ্যান দ্য এক্সেস রিটার্ন অফ দি মার্কেট, অ্যান্ড সেক্ষেত্রে আলফা পজিটিভ, অ্যান্ড আলফা পজিটিভ হলে আমার এই লাইনটা, সিকিউরিটি ক্যারেক্টারিস্টিক লাইনটা এখান থেকে শুরু হবে। আর যদি আলফাটা নেগেটিভ হতো এখান থেকে শুরু হতো, আর যদি আলফাটা জিরো হতো তাহলে এখান থেকে শুরু হতো। আর এই পার্টটা হচ্ছে আমার লাইনটার যে স্লোপ সেটা হচ্ছে বেটা, লাইনটার যে স্লোপ সেটা হচ্ছে বেটা। সো যখন আমরা বেটা ক্যালকুলেট করি, আমরা অফেন এই সিকিউরিটি ক্যারেক্টারিস্টিক লাইনটা দিয়ে বেটা ক্যালকুলেট করতে পারি। সো হরাইজন্টাল এক্সিসে আমরা আর এম মাইনাস আর এফ নিব, অ্যান্ড ভার্টিক্যাল এক্সিসে আমরা আর আই মাইনাস আর এফ নিব ইন্ডিভিজুয়াল স্টকের জন্য এটা, আর ওইখানে পোর্টফোলিওর জন্য দেখলাম আর পি মাইনাস আর এফ। সো যখন মাথায় রাখবেন, যখন আমরা পোর্টফোলিওর জন্য নিব তখন আর পি মাইনাস আর এফ, আর যখন ইন্ডিভিজুয়াল স্টকের জন্য নিব তখন আর আই মাইনাস আর এফ। সেইভাবে করে যখন আমরা একটা লাইন ড্র করি, আমরা রিগ্রেশন রান করি, তখনই আমরা ওখান থেকে স্লোপটা পাই। সো আমরা এটা ফাইন্যান্সিয়াল মডেলিং কোর্স যারা করছেন তারা এই লাইনটা ড্র করা আমরা দেখাবো, বাট যারা এই কোর্সটা অলরেডি করছেন তাদের এই কোর্সে তারা আমরা এক্সেলটা দেখাই না, বাট আই ক্যান শো ইউ, আই ক্যান শেয়ার দ্য ভিডিওস উইথ ইউ সো দ্যাট ইউ ক্যান সি হাউ দ্যাট ক্যান বি ডান। সো সিকিউরিটি ক্যারেক্টারিস্টিক লাইন, এই লাইনটাকে বলা হচ্ছে সিকিউরিটি ক্যারেক্টারিস্টিক লাইন। সো হরাইজন্টাল এক্সিস আমরা দেখছি পোর্টফোলিও এক্সেস রিটার্ন, এন্ড ভার্টিক্যাল এক্সেস, হরাইজন্টাল এক্সেস দেখছি আমরা মার্কেট এক্সেস রিটার্ন, এন্ড ভার্টিক্যাল এক্সেস আমরা দেখছি পোর্টফোলিও এক্সেস রিটার্ন। এন্ড নাও আমরা একটু সিকিউরিটি সিলেকশন নিয়ে আমরা আলোচনা করব। সিকিউরিটি সিলেকশন নিয়ে আলোচনা করার জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের যে ফর্মুলাটা, সেই ফর্মুলা ইউজ করে আমরা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি সিকিউরিটি মার্কেট লাইন, সেটা আমাদের লাগবে আর কি। সো হোয়াট উইল ডু, আমরা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের ফর্মুলাটা লিখি ফার্স্টে। সো আমার আর আই ইকুয়াল টু আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ মাল্টিপ্লাইড বাই বেটা, দিস ইজ মাই ফর্মুলা। এই ফর্মুলাটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে গ্রাফিক্যালি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, তো লেটস ড্র আ লাইন।
তো RF প্লাস RM মাইনাস RF, সো লাইনটা আমার হবে RF থেকে শুরু অ্যান্ড স্লোপটা হবে হচ্ছে আমার RM মাইনাস RF, অ্যান্ড এদিকে আমরা দেখি হচ্ছে বেটা, এদিকে আমরা দেখি হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল স্টকের যে রিটার্নটা। সো এটা হচ্ছে ইজ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্নের যে লাইন। সো আমার যদি যে স্টকটায় আমি ইনভেস্ট করছি ওই স্টকটার বেটা যদি এটা হয় তাহলে তার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন শুড বি দিস পয়েন্ট। এখন আমার পোর্টফোলিওতে বা কোনো আমার একটা সিকিউরিটিজ, কোনো একটা সিকিউরিটির এক্সপেক্টেড রিটার্ন আমরা ক্যালকুলেট করব। একটা পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্ন আমরা এক্সপেক্ট করি বেসড অন কোম্পানিটার ফান্ডামেন্টালস, বেসড অন কোম্পানিটার ক্যাশ ফ্লোজ এন্ড এক্সেট্রা, এগুলোর উপর বেস করে আমরা ওই পোর্টফোলিও থেকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কেমন পেতে পারি সেই জিনিসটা আমরা দেখি। তো আলটিমেটলি আমরা যদি এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা আমরা দেখি, তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা আমরা এস্টিমেট করব। তো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা কিভাবে এস্টিমেট করি, যে ওই পোর্টফোলিওটা ভবিষ্যতে আমার প্রাইসিং কেমন হতে পারে, সেটা আজকে কেমন প্রাইসিং আছে এন্ড কেমন ডিভিডেন্ড পেতে পারি, বেসড অন দ্যাট আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কেমন হবে। আমরা যদি ওয়ান পিরিয়ডের ক্ষেত্রে চিন্তা করি তাহলে ওয়ান পিরিয়ডে আমরা রিটার্ন কিভাবে ক্যালকুলেট করি। ওয়ান পিরিয়ডে রিটার্ন আমরা ক্যালকুলেট করি P1 মাইনাস P0 প্লাস D1 ডিভাইডেড বাই P0। আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন ক্যালকুলেট করি, সেটা ওয়ান পিরিয়ড বা 1 বছরের জন্য যদি হয় তাহলে 1 বছর রিটার্ন এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। সো দিস ইজ P1 টা ইজ মাই এক্সপেক্টেড প্রাইস, D1 টা ইজ মাই এক্সপেক্টেড ডিভিডেন্ড, আর P0 ইজ দ্য টুডেস প্রাইস। সো বেসড অন দ্যাট আমরা এক্সপেক্টেড রিটার্ন কেমন হবে সেটা আমরা এস্টিমেট করতে পারি। এখন সেই এক্সপেক্টেড রিটার্ন গিভেন দ্য বেটা, যদি আমার এক্সপেক্টেড রিটার্নটা এই পয়েন্টে হয় আর গিভেন দ্য বেটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এই পয়েন্ট, তার মানে হচ্ছে আমার এক্সপেক্টেড রিটার্ন ইজ অ্যাবাভ দ্য লাইন অফ সিকিউরিটি মার্কেট লাইন। আমার এক্সপেক্টেড রিটার্ন ইজ দ্য অ্যাবাভ দ্য লাইন অফ সিকিউরিটি মার্কেট লাইন। ইফ দ্যাট হ্যাপেন্স তাহলে আমরা বলবো যে এই সিকিউরিটিসটা ইজ আন্ডার ভ্যালুড। আন্ডার ভ্যালুড হলে রিটার্ন বেশি হবে কম্পেয়ার টু আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আর যদি এমন হয় যে আমার এক্সপেক্টেড রিটার্নটা হচ্ছে এই পয়েন্টে কম কম্পেয়ার টু মাই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, তাহলে এটাকে আমরা বলবো ওভার ভ্যালিউড। কারণ হচ্ছে ওভার ভ্যালিউড হলে আমার পোর্টফোলিও আমার ইন্ডিভিজুয়াল স্টকের রিটার্নটা কম হবে কম্পেয়ার টু রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আর যদি আমার এটা একদম এই লাইনেই কোইনসাইড করে তাহলে এটাকে আমরা বলবো ফেয়ারলি ভ্যালিউড। ফেয়ারলি ভ্যালিউড যদি হয়, আমি যদি ফেয়ারলি ভ্যালিউড একটা অ্যাসেট কিনি তাহলে আই উড এক্সপেক্ট যে আমার রেট অফ রিটার্ন আমি যেটা পাবো সেটা আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্নেরই সমান হবে। সো তাহলে আইডিয়াটা হচ্ছে যে ইফ দ্য individual assets return is higher than the required rate of return as drawn by the SML থেকে আমরা পাচ্ছি বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল থেকে যে পাচ্ছি, সেই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থেকে আমরা এক্সপেক্টেড রিটার্ন যদি বেশি হয়, which means আমার স্টকটা আন্ডার ভ্যালু। অন্যভাবে আমরা বলতে পারি ইফ আ স্টক ইজ আন্ডার ভ্যালু তাহলে স্টকটার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন will be higher than its required rate of return. If the stock is overvalued তাহলে the stock's expected rate of return will be lower than the required rate of return. And if the stock is fairly valued, then I will just earn the required rate of return. A passive portfolio manager would like to earn a higher return compared to required rate of return. But for an active fund manager, an active fund manager would like to earn higher rate of return compared to the required rate of return. Whereas a passive portfolio manager will be happy to earn just the required rate of return because that is their objective. So if an investor is interested in investing in passively managed fund, and if a stock is just earning the fair value, then it's fine. But for an active portfolio manager, since they are taking more risk, individuals that have higher risk tolerance who would like to take more risk, for them, just earning the fair rate of return is not enough. They want to earn higher rate of return because the active fund managers is taking more risk compared to passive portfolio manager. So they will try to identify securities that are undervalued and will
and is expected to generate higher expected return compared to the required rate of return. সো এই জিনিসটাই আমরা এখানে দেখলাম যে যদি এটা সিগরি মার্কেট লাইনের অ্যাবাভ হয় তাহলে আন্ডার ভ্যালুড, যদি বিলো হয় তাহলে ওভার ভ্যালুড, আর যদি আমার ওই লাইনে কোইনসাইড করে সেম পয়েন্টে হয় তাহলে ফেয়ারলি ভ্যালুড। এরকম একটা অঙ্ক আমরা দেখি, এরকম অঙ্ক পরীক্ষায় আসতে পারে। সো লেটস সি, এই অঙ্কটা আমরা দেখব। সো এই অঙ্কে বলা হচ্ছে যে টেক ইউর কনসেপ্ট, দ্য রিস্ক ফ্রি রেট হচ্ছে আপনাকে দেয়া আছে 5%। The risk-free rate হচ্ছে 5%. The return on the market portfolio is 8%. So RM is 8%. The stock has a beta of 0.5. And estimated rate of return টা হচ্ছে 7%. You are expecting the stock will give you 7% rate of return. আমাকে এখন ক্যালকুলেট করতে হবে the required rate of return টা কত। So required rate of return as we know, যে আমার risk-free return হচ্ছে 5% প্লাস আমার 5 প্লাস আমার RM মাইনাস RF লাগবে। সো সো RM হচ্ছে আমার 8%। সো 8 মাইনাস 5 হচ্ছে 3। সো আমার 8 মাইনাস 5 আমি পেয়ে গেলাম 3 মাল্টিপ্লাইড বাই আমার বেটা। বেটা হচ্ছে আমার 0.5। বেটা হচ্ছে আমার 0.5। তো 3 into 0.5 which is 1.5, 1.5 plus 5 is 6.5. So এটার রেজাল্ট আমরা পাবো যে 6.5. So 6.5 is my required rate of return. 6.5 is my required rate of return, but our estimated rate of return is 7. So যেহেতু our estimated rate of return is 7 and 7 is greater than 6.5, তাহলে আমার portfolio is undervalued because I will get more return compared to the required rate of return. তাহলে এইটা আমার undervalued হবে। সো এভাবে করে আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা প্র্যাকটিস